বড় রাজাবাবুকে আবারও অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চাওয়ায় ছোট রানীর জামিন আটকে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অ্যাডভোকেট চ্যাটার্জি বলে ছোট রানীর কেসটা যেন খারিজ করা হয় আর ছোট রানীকে যেন বেকসুর খালাস করা হয়। তখনই ধানসিঁড়ি বলে, না ইওর অনার, এত তাড়াতাড়ি এই কেস বন্ধ হতে পারে না। কারণ একটা মেয়ে 24 বছর পর্যন্ত নিজের বাবা মায়ের কাছে ফিরতে পারেনি। সে অন্য জায়গায় বড় হয়েছে। একটা স্ত্রী, তার স্বামী বেঁচে থাকা সত্ত্বেও সে এত বছর জেনেছে যে তার স্বামী মারা গিয়েছে এবং কি তার সন্তানও মারা গিয়েছে। এসব কিছু এমনি এমনি ঘটতে পারে না ইওর অনার, তাই এত তাড়াতাড়ি এই কেস শেষ হতে পারে না। তখনই দেখা যাবে জজ সাহেব বলেন, মিস্টার চ্যাটার্জি, আপনার ক্লায়েন্টের সম্পর্কে ভালো করে চার্জশিটটা দেখে নেওয়া উচিত ছিল। আপনি কি দেখেছেন এখানে কি কি চার্জশিট রয়েছে ওনার উপরে? সেটা আপনি দেখেননি। আপনি কি করে এই কেসটা খারিজ করে দিতে বলছেন? এখানে আপনার ক্লায়েন্ট যিনি, ওনার উপরে খুন করার অভিযোগ রয়েছে, এছাড়া অনেক অনেক অভিযোগ রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্যি যে একটা ডায়েরির লেখার উপরে ভিত্তি করে তাকে শাস্তি দেওয়া যাবে না। তাই ধানসিঁড়ি, আমি আপনাকে বলছি এই কেসের জন্য বাস্তব প্রমাণ আপনাকে কোর্টে পেশ করতে হবে। তখন এই কথা শুনে মিস্টার চ্যাটার্জি একটু স্বস্তি পায়। তারপরে ধানসিঁড়িকে জজ সাহেব আদেশ দেন যেন বিরতির পরে কোনো বাস্তব সাক্ষী কোর্টে পেশ করা হয়। তারপরে মধ্যাহ্ন ভোজের বিরতি দেয় জজ সাহেব। তখনই ফুলকি বলে, না না, যে করেই হোক কোনো না কোনো সাক্ষী আমাকে জোগাড় করতে হবে। তখনই ফুলকি রানীমাকে বলে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, এই মধ্যাহ্ন ভোজের বিরতির মধ্যেই কোনো না কোনো প্রমাণ আমি ঠিক কোর্টে হাজির করব। আপনাকে আমি কিছুতেই জেল থেকে বেরোতে দেব না। তারপরে দেখা যাবে ফুলকি রোহিতকে বলে, আচ্ছা স্যার, এবার কি করা যায় বলুন তো, কি করা যায়? তখনই অংশুমান বলে, আচ্ছা ফুলকি, কোনো প্রমাণই তো পেলাম না। ঠিকই তো, শুধুমাত্র একটা ডায়েরির উপরে তো আর ম্যাডামের শাস্তি হতে পারে না। তখন ফুলকির বড় রাজাবাবুর কথা মনে পড়ে। তারপরে ফুলকি বলে, বাবারও যদি কিছু মনে থাকতো তাহলে তো হয়ে গেছিল। আচ্ছা স্যার, বাবাকে কোর্টে নিয়ে আসা যায় না? কোর্টে আনলে হতো না? তখন অংশুমান বলে, ফুলকি, বড় রাজাবাবুকে কোর্টে এনে কি হবে? ওনার তো কিছু মনে নেই, তাহলে উনি এখানে এসে কি করবে? তখনই রোহিত বলে, না না অংশুদা, আমাদের কিন্তু ডক্টর বলেছিলেন যে পুরনো সব স্মৃতি যদি মনে করানো যায়, তার সামনে রিপিট করা হয়, তাহলে কিন্তু ওনার স্মৃতি ফিরে আসার সম্ভাবনা আছে। আর তাছাড়া পুরনো অ্যালবাম ঘাটতেই কিন্তু ওনার সনাতনের কথা মনে পড়েছিল। তাই এখানে আসলে যদি কিছু মনে পড়ে, তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, এখানে সনাতনের বউ মেয়েকে দেখে যদি বাবার সব কথা মনে পড়ে গেল, একটা রিস্ক তো নিতেই হবে। তখন রোহিত বলে, হ্যাঁ ফুলকি, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি বড় রাজাবাবুকে আনার জন্য। আমি এখনই যাচ্ছি। ওইদিকে দেখা যাবে বড় রাজাবাবু বসে বসে পুরনো অ্যালবাম আবারও দেখছিল। ঠিক তখনই ওনার সে অ্যাক্সিডেন্টের কিছু ছবি চোখের সামনে আস্তে আস্তে ভেসে আসে। তখন মাথায় যন্ত্রণা করলে বড় রাজাবাবু একটু চোখ বন্ধ করে। তখনই রোহিত আসে আর সে বলে, বড় রাজাবাবু আপনি এখানে? আমি আপনাকে সব জায়গায় খুঁজছি। তখন বড় রাজাবাবু রোহিতকে দেখে বলে, এ কি রোহিত, তুমি এখানে কেন? তোমার তো এখন কোর্টে থাকা দরকার ছিল। তখন রোহিত বলে, হ্যাঁ বড় রাজাবাবু, এখন আপনাকে কোর্টে যেতে হবে, না হলে যে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তখন বড় রাজাবাবু বলে, কেন? আমি কোর্টে গিয়ে কি করবো? আমার তো কিছু মনে নেই, পুরোনো কোনো কথা তো আমার মনে পড়ছে না। তখন রোহিত বলে, তারপরেও আঙ্কেল, আপনি তো পুরোনো অ্যালবাম ঘেটে সনাতনকে শনাক্ত করেছিলেন, সনাতনের কথা আপনার মনে পড়েছিল, তাই আমার মন বলছে কোর্টে গেলে আপনার সবকিছু শুনলে কিছু না কিছু ঠিক মনে পড়বে। তাই আপনাকে নিতে এসেছি, আপনি চলুন, না হলে প্রমাণের অভাবে আশাবরী চৌধুরীকে কিছুতে শাস্তি দেওয়া যাচ্ছে না, উনি যে কোর্ট থেকে বেরিয়ে যাবে। তখন বড় রাজাবাবু বলে, বেরিয়ে যাবে? না না, এটা হতে পারে না। কিন্তু রোহিত, একটু আগেও আমি পুরোনো অ্যালবাম দেখছিলাম, তখনই না আমার কিছু চোখের সামনে ঝাপসা ঝাপসা ছবি ভেসে আসছিল যে আমাকে কেউ লরি দিয়ে ধাক্কা দিচ্ছে। তখনই রোহিত বলে, বাহ, এটা তো খুব ভালো খবর স্যার, তাহলে তো কোর্টে নিলে অবশ্যই কিছু না কিছু আপনার মনে পড়তে পারে। ডান, ফুলকিকে আমি এখনই জানাচ্ছি। এই বলে রোহিত ফুলকিকে ফোন করে আর ফোন করে বলে, ফুলকি একটা ভালো খবর আছে। তখন ফুলকি বলে, কি স্যার? তখন রোহিত বলে, জানো তো, বড় রাজাবাবুর আবারও কিছু কিছু পুরনো কথা মনে পড়ছিল এই পুরনো অ্যালবাম দেখে। তাই আমার মনে হচ্ছে কোর্টে নিয়ে গেলে কিছু না কিছু মনে পড়তে পারে। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে আজকে কোনো না কোনো চমৎকার ঘটবে, আপনি তাড়াতাড়ি করে বাবাকে নিয়ে আসুন। তখন রোহিত বলে, হ্যাঁ ফুলকি, আমি আসছি বড় রাজাবাবুকে নিয়ে। তখন রোহিত আর বড় রাজাবাবু বেরিয়ে পড়ে। তারপরে গাড়ি চালিয়ে রোহিত আর বড় রাজাবাবু কোর্টের উদ্দেশ্যে রওনা করে। কিন্তু ঠিক তখনই রোহিত দেখতে পায়
যে একটা লরি সামনে থেকে আসছে। তখন রোহিত বলে, এটা কেমন হচ্ছে? এই লরিটা তো দেখছি আমাদের ধাক্কা দেবে, এ কেমন করে গাড়ি চালাচ্ছে? তখন লরিটা এসে ইচ্ছে করে রোহিত আর বড়রাজাবাবুর গাড়িটা ধাক্কা দেবে, তখনই রোহিত সাইডে চাপিয়ে নেয় গাড়িটা। আর সঙ্গে সঙ্গে গাড়িটার সঙ্গে লেগে বড়রাজাবাবুর মাথা ফেটে যায়, আর রোহিতেরও। তখনই সেখানকার লোকজন চলে আসে, এসে রোহিত আর বড়রাজাবাবুকে উদ্ধার করার চেষ্টা করে। তখন রোহিতের জ্ঞান ফিরে আসে। তখন বড়রাজাবাবুকে দেখে রোহিত যে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখনই রোহিত গাড়ি থেকে বেরিয়ে বড়রাজাবাবুকে বের করে গাড়ি থেকে, আর বলে, বড়রাজাবাবু শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? তখনই রোহিত গ্রামের লোকজনকে বলে, আপনারা প্লিজ হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন, হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে। এই বলে রোহিত হসপিটালে নিয়ে যায় বড়রাজা বাবুকে। ওদিকে দেখা যাবে মধ্যাহ্নভোজের বিরতির পর আবার কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। তখন ইন্দ্র কোর্টে হাজির হয়। তখনই আশাবরী চৌধুরী ইন্দ্রকে ইশারায় জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? তখন ইন্দ্র ইশারায় বলে, সব ঠিক আছে। তখনই ফুলকি আশাবরীর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ম্যাডাম এরকম বাঁকা চোখে কার দিকে তাকিয়ে হাসছে? ইন্দ্র দিকে না? কিছু আবার ঘটিয়েছে নাকি? তখন তমাল বলে, আচ্ছা ফুলকি, তুমি না ওইদিকে চিন্তা করো না, তুমি এইদিকে কোর্টের রায় শোনো। তখনই জজ সাহেব সেখানে আসে। আসলেই বলে, ধানসিঁড়ি, আপনি কি আপনার কোনো বাস্তব প্রমাণ কোর্টে হাজির করতে পারবেন? আপনি কি কোনো বাস্তব প্রমাণ আনতে পেরেছেন? তখনই ধানু এই কথা শুনে চমকে যায়। কিন্তু ওইদিকে বড়রাজা বাবুর কোনো খোঁজ খবর পায় না ধানসিঁড়ি। তখনই ফুলকি বলে, আচ্ছা বাবাকে নিয়ে তো স্যার এখনো আসলো না? তখনই মিস্টার চ্যাটার্জি জজ সাহেবকে বলে, ইওর অনার, কোনো বাস্তব প্রমাণ কোথা থেকে আসবে? কোনো প্রমাণ থাকলে তো আনবে। এখানে শুধু শুধু আমার ক্লায়েন্ট আশাবরী আশাবরী চৌধুরীকে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে বদনাম করা হচ্ছে। তাই আমি চাই আশাবরী চৌধুরীকে এই মামলা থেকে খারিজ করা হোক। তখনই জজ সাহেব বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি কি করে বারবার এই কথাটা বলছেন বলুন তো? আপনার আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে আরো কত অভিযোগ আছে আপনি জানেন? অস্ত্র পাচার, তারপরে আরো নানান রকম অভিযোগ রয়েছে। খুনের মামলা যদি বাদও দেই, তাও তো সেই অভিযোগ থেকে আপনার ক্লায়েন্ট কিছুতেই খারিজ পাবে না। আর আপনি এই কথাগুলো কি করে বলছেন? ওদিকে দেখা যাবে অংশুর কাছে যায় ফুলকি, আর গিয়ে বলে, অংশুদা, একটু স্যারকে ফোন করো না, নাহলে বাইরে গিয়ে দেখো না ওরা আসলো কিনা। তখন অংশু বলে, হ্যাঁ ফুলকি, আমি দেখছি। তখনই রোহিত অংশুকে মেসেজ দেয়। তখন অংশু মেসেজটা দেখে চমকে যায়, আর যেখানে লেখা থাকে যে ওরা হসপিটালে, বড়রাজা বাবু জ্ঞান হারিয়ে ফেলেছে। তখনই অংশু দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমাদের সাক্ষী প্রতাপ নারায়ণ চৌধুরী, তাকে নিয়ে আসার সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সে এখন হসপিটালে, জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যাবে ধানু শ্বশুরও বলে, কি হয়েছে দাদার, কি হয়েছে? তারপর ধানু শ্বশুর বেরিয়ে যায়। ওইদিকে ফুলকি কাঁদতে থাকে আর বলে, বাবার কি হয়েছে, কি হয়েছে বাবার? ওইদিকে আশাবরী চৌধুরী খুশি হয়। তখনই দেখা যাবে ধানসিঁড়ি বলে, ইওর অনার, আমার সাক্ষী ছিলেন স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী। তার পুরনো কোনো কথা মনে ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে একটু একটু করে পুরনো কথাগুলো মনে পড়ছিল। তাকে নিয়ে আসার সময় এই যে অ্যাক্সিডেন্টটা হলো 24 বছর আগে, তাকে কিন্তু আরেকবারও অ্যাক্সিডেন্ট করিয়ে জাঙ্গলের নদীর মধ্যে গাড়িটা ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই অ্যাক্সিডেন্টটাও কি নর্মাল হতে পারে? ইওর অনার, এই অ্যাক্সিডেন্টটাও যে কেউ ঘটায়নি তার কোনো প্রমাণ রয়েছে? এখানে আমার মনে হয় আমার আমার সাক্ষীকে আমার সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্যই আবার ওই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। তখন মিস্টার চ্যাটার্জি বলে, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তখন ধানু বলে, না, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি এটা বলছি। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, শান্ত হন আপনারা। এখানে যখন প্রতাপ নারায়ণ চৌধুরীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি এই মামলার রায় ঘোষণার জন্য আরেকটা ডেট দিচ্ছি। আর আশাবরী চৌধুরীকে সেই অনুযায়ী জেলে থাকতে হবে। জামিন না মঞ্জুর করা হলো।